রুহুল ফোনটি হাতে তুলে নিয়ে স্ক্রিনের দিকে তাকে কুচকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। উপর থেকে হিমি রুহুলের রিয়াকশন দেখে বিব্রত হয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে। ছি কি একটা অবস্থা। এখন উনি এসব দেখে কি না কি ভাববে। আরে ভাইয়া, ওটা হিমির ফোন। এখান থেকে পড়ে গিয়েছে। দোতলা থেকে চিৎকার দিয়ে প্রভা কথাগুলো বলছে। ধীরে কথা বল, আমি বধির না যে ষাঁড়ের মতো চিল্লিয়ে কথা বলতে হবে। ফোনটা দাও না। কেন? যার ফোন সে এসে নিয়ে যাক। বলে গাড়ির দিকে চলে যায় রুহুল। রুহুলের কথা শুনে হিমি প্রভাকে বলে, তুমি একটু এনে দাও প্লিজ। আচ্ছা দাঁড়াও, আমি যাচ্ছি। প্রভা যেতে গিয়ে আবারও হিমির দিকে ঘুরে গেল। প্রভার থেমে যাওয়া দেখে হিমি প্রশ্ন করল। কি হলো, থেমে গেলে যে? প্রভা তখন ইতস্তত হয়ে বলে উঠছে, ভাইয়া তো তোমাকে যেতে বললো, আমি কিভাবে যাব? না না প্রভা, এরকমটা করো না, তুমি গিয়ে নিয়ে আসো প্লিজ। রুহুল ভাইয়াকে তুমি চেনো না। এখন আমি তোমার পরিবর্তে গেলে নির্ঘাত আমাকে অপমান করবে। আমি বাবা পারবো না। সরি, তুমি যাও বই। আর আমার জন্য ফোনটা পড়ে গিয়েছে, তার জন্য ডাবল সরি। টাটা, বাই বাই। কথাটা বলে সেখান থেকে কেচে পড়ে। এবার হিমি পড়েছে বিপদে। এখন কিভাবে ফোনটা আনতে যাবে? এই প্রভার বাচ্চাটাও ধোকা দিয়ে চলে গেল। উনি নিশ্চয়ই এতক্ষণ ছবিটা দেখেছে, কি না কি ভাবছে আল্লাহ জানে। হঠাৎই গাড়ির হর্নে ধ্যান ভাঙে হিমের। তাকে দেখে রুহুল গাড়ি স্টার্ট দিয়ে হর্ন বাজাচ্ছে। হয়তো কোথাও যাবে, সময় নষ্ট না করে দৌড়ে বাইরে চলে যায়, যা আছে কপালে, কিন্তু তার ফোনটা তো আনতেই হবে। হিমি গাড়ির কাছে আসতে রুহুল গাড়ি থেকে নামে হিমির সামনে দাঁড়িয়ে যায়। হিমি মাথা নিচু করে হাতের নখ কামড়াতে থাকে। বিশাল দেহি রুহুলের সামনে হিমিকে নেহাতি একটা বিড়ালের বাচ্চার মতোই লাগছে। রুহুল প্যান্টের পকেটে হাত দিয়ে ফোনটা বের করে হিমির সামনে ধরে বলে, এটা কার ফোন? হিমি কোনো জবাব দেয় না, পূর্বের ন্যায় হাতের নখ কামড়াতেই থাকে। ফলে রুহুল কিছুটা বিরক্ত হয়ে ধমক দিয়ে বলে, হোয়াই আরন্ট ইউ টকিং ইডিয়েট? এটা কি তোমার ফোন? রুহুলের ধমকে কেঁপে উঠে হিমি। রুহুলের চোখের দিকে তাকিয়ে বলে, আপনি তো তখন বললেন যার ফোন সে যেন নিয়ে যায়, তো আমি যেহেতু এসেছি ফোনটা তো আমারই হবে, তাই না? হোয়াট? তুমি আমার মুখে মুখে কথা বলছো? মুখে মুখে কথা বলতে যাব কেন? আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর দিয়েছি। এই মেয়ে, তুমি এত ঝগড়ুটে কেন? ভালোভাবে কথা বলতে পারো না? না, ছেলেদের সাথে আমি ভালো করে কথা বলতে পারি না। আর তাছাড়াও যেখানে আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই সেখানে ভালো করে কথা বলা তো অনেক দূরের বিষয়। কথাগুলো এক নিঃশ্বাসে বলে চোখের সামনে আসা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দেয় হিমি। হিমির কথা রুহুল খেপে ওঠে, তাই কোমরে হাত রেখে বলে, ও রিয়েলি? ছেলেদের সাথে ভালো করে কথা বলতে পারো না? বলবে কিভাবে? ছেলেরা তো ন্যাচারাল সুন্দরী মেয়েদের সাথে কথা বলে। আর তুমি বাইরে যাওয়ার সময় যে পরিমাণ আটা ময়দা মাখো, তাতে তোমার ন্যাচারাল সৌন্দর্য তো দূর, ছেলেরা ভয় পায়, এতনি ভেবে আয়তুল কুরসি পাঠ করে। হিমির মেকআপ রুহুল ডিরেক্টলি আটা ময়দা বলে অপমান করলো। ফলে হিমি রাগে আরো ফুঁসে উঠে বলে, আপনার কাছে আমি আমার মেকআপের রিভিউ শুনতে চেয়েছি। আপনি আমার ফোন দিন, আমি চলে যাব। ও হ্যাঁ হ্যাঁ, তোমার ফোন। তোমার ফোনে এটা কি? তোমাকে আমি ম্যাচিওর ভেবেছিলাম, কিন্তু তুমি এখনো টিনেজারদের বিহেভ করো। দিস ইজ নট ফেয়ার। কথাগুলো বলে হিমির দিকে শোচালো দৃষ্টিতে তাকিয়ে রয় রুহুল। যে চাহনিতে হিমির শব্দে চুপসে যায়, কারণ সে ধরা পড়ে গিয়েছে। এখন উপায়? হিমি তুতলে তুতলে বলে, কিসের কি বিহেভিয়ারের কথা বলছেন আপনি? বাহ, আগে জানতাম তুমি ময়দা সুন্দরী, এখন দেখি তুমি তোতলাও। ইন্টারেস্টিং তো। দেখুন, আপনি কিন্তু আমাকে হিউমিলেটেড করছেন। এটা কিন্তু মোটেও ঠিক না। আমার ফোনটা আমাকে দিয়ে দিন। হ্যাঁ দেবো তো, কিন্তু ফোনের স্ক্রিনে এটা কি? হিমি আর রুহুলের দিকে তাকায় না, কারণ সে জানে এখন আর কিছু করার নেই। সে সব দেখে ফেলেছে, তাই তার চোখের সাথে চোখ মেলানোর মতন সাহসী মেয়ে হিমি না। মাটি দিয়ে তাকে আঙুল খোঁচাতে খোঁচাতে বলে, আমার ফোনে আমি যা ইচ্ছে তাই করি, সেটা আপনার কি? ইয়েস অফকোর্স ইউ আর রাইট, ইটস ইউর ফোন, ইউর চয়েস, বাট ফোনের স্ক্রিনে এটা কি? হিমি এবার কালকাদা হয়ে যায়। এভাবে নিজের ক্রাশের সামনে অপমান হতে হবে সেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। মাটির দিকে তাকিয়ে চোখের পানি মুছতে মুছতে বলে, সরি, আমি আসলে ওভাবে কিছু দেখিনি। তাহলে কিভাবে দেখেছো? কান্না জড়িত কঞ্চে হিমি বলে, আপনি যেরকমটা ভাবছেন সেরকমটা না। আমি আসলে ফেসবুক স্ক্রল করছিলাম, হঠাৎ প্রভাব পেছন থেকে এসে আমাকে ভয় দেখায়, ফলে হাত থেকে ফোনটা পড়ে যায়।
আর সেটা অ্যাক্সিডেন্টলি আপনার হাতে পড়ে যায়। আমি আর এক্সপ্লেন করতে পারছি না, আমার অনেক কান্না পাচ্ছে। বলি হিমি লজ্জায় কান্না করতে থাকে। হিমির কান্না দেখে রুহুল নিজেও থমকে যায়, কারণ মেয়েটা আছে এভাবে কান্না করবে সেটা তার আইডিয়াতেই ছিল না। তুমি এই ছোট্ট একটা ইস্যুতে এত কান্না কেন করছো? একটা ফোনই তো, ঠিক করা যাবে। আর না হলে নতুন একটা কিনে নিলেই তো হয়। রুহুলের কথা শুনে অবাক হয়ে যায়। ঠিক করা যাবে মানে? রুহুলের হাতের দিকে তাকাতেই হিমির চক্ষু চড়কাজ। রুহুলের হাত থেকে রীতিমতো থাবা দিয়ে নিজের হাতে নিয়ে নেয় ফোনটি হাতে নিয়ে চাপা চিৎকারে বলে, আরে আমার ফোনের ডিসপ্লের এই অবস্থা কেন? তো অত উপর থেকে ফোন যদি ফ্লোরের উপরে পড়ে ফোনের ডিসপ্লে ক্র্যাক হবে না? আপনি কখন এটা দেখলেন? কখন আবার? যখন ফোনটা হাতে নিলাম তখনই তো দেখি ডিসপ্লের এই অবস্থা, আর ফোনটা বন্ধ হয়ে গিয়েছে। আপনি ফোন হাতে নেওয়ার আগেই ফোন অফ হয়েছে, মানে আপনি কিছু দেখেননি? মানে হুদাই এতক্ষণ প্যানিক করতেছিলাম। ধুর। চোখের পানিগুলো তাড়াতাড়ি মুছে নেয় হিমির কথার আগা মাথা কিছুই বুঝতে পারে না রুহুল। একটু বিরক্ত হয়ে বলে, হোয়াট হোয়াট কি দেখবো আমি? হিমি নাক টানতে টানতে বলে, না না, কিছু না। আপনি একটু বেশি অহংকারী। আপনার মতো অহংকারী কাউকে দেখিনি। দেখতে একটু ভালো দেখায়, তাই এত ভাব। কথাটা বলে সেখান থেকে প্রস্থান করে হিমি। এই কথার আগা মাথা কিছুই বুঝতে পারে না রুহুল। এক পলকে হিমির দিকে তাকিয়ে গাড়িতে উঠছে, গাড়ি স্টার্ট দেয়। বিকেল পেরিয়ে সন্ধ্যার আনাগোনা দেখা যাচ্ছে। আকাশে সূর্যের রেখাটাও কিছুক্ষণ পরে বিদায় নেবে। ড্রয়িং রুমে নিধি, হিমি, প্রভা একসাথে বসে কোরিয়ান ড্রামা দেখছে। কিচেনে রেনু পাস্তা বানাচ্ছে। হিমি আর প্রভার মাঝখানে নিধি। ওরা তিনজনই কোরিয়ান ড্রামা পছন্দ করে, কারণ কোরিয়ান হিরোরা যেমন হ্যান্ডসাম তেমন অনেকটা কেয়ারিং। হিমি কোরিয়ান ছেলে বলতেই পাগল। সে আবার কোরিয়ার বিখ্যাত পপ ব্র্যান্ড বিটিএস এর একজন একনিষ্ঠ আর্মি। আর ঝুনঝুনি মানে জিয়ন জাংকুকের জন্য সে পাগল। মানুষ হানিমুনে মালদ্বীপ, বালি এগুলোতে যেতে চায়, কিন্তু হিমির 10 কথার এক কথা। আর যাই হোক, হানিমুনে সে কোরিয়া যাবে। যাই হোক, ড্রামাতে নায়ক আর নায়িকা একে অপরের অনেক কাছে এসেছে। ড্রামাতে নায়ক নায়িকাকে কিস করছে। এদিকে প্রভা আর হিমি নিধির দিকে তাকে মিটমিট করে হাসছে। ওদের এমন তাকিয়ে থাকা দেখে নিধি কিছুটা বিব্রত হয়ে বলল, আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি আবার কি করলাম? তুমি তো করছো। আমি আবার কি করলাম? গাছারা ভাব নিয়ে কথা বলে নিধি। কি জানি, আমরা এত কিছু জানিও না। কি কি মনে হয় করেছেন ভাইয়ের সাথে? প্রভার কথায় হিমিও লাফিয়ে উঠছে, বলে, সব কিছুই করছে ও। সব কিছু মানে কি করেছি আমি? হিমিও মুখ টিপে হেসে উঠছে, বলে, যা করলে মানুষ ফরজ গোসল করে, তুই তাই করেছিস। হিমির কথা নিধি বিষম খেয়ে উঠছে। কি বলে এই মেয়ে? কিছু না করেই এত বড় অপবাদ। ফরজ গোসল? কিসের ফরজ গোসল? কখন করেছি এটা আমি? গাছারা ভাব নিয়ে হিমি বলে, যেদিন আমি তোর জামাই বাড়ি গেলাম সেদিনই তো দেখলাম তুই আর ভাইয়া একসাথে দিঘিতে নেমেছিলি। পরে রুহুল ভাইয়াকে তোর জামাই বলল তোরা ফরজ গোসল করছিস। ওদের দুজনের কথায় প্রভা তবদা খেয়ে বসে আছে। চোখে তার দুঃখের ছাপ স্পষ্টই দেখা যাচ্ছে। কষ্টের সাথে বলে উঠছে, এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানি না। প্রভার রিয়াকশনে নিধি আরো বিরক্ত হয়। হিমি এটা দুজন কখন থেকে কি সব উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছে। না, এখানে আর থাকা যাবে না। এদের মন মানসিকতা নষ্ট, জমিদারের মতো হয়ে যাচ্ছে। আর প্রভা দুজনেই দুই দিকে থেকে ওকে টাটানি করছে। দুজনেই বলছে, ভাইয়ের সাথে কি কি করেছো? একটু শেয়ার কর। নিধি ওদের কথা যত শুনছে তত হতাশ হয়ে যাচ্ছে। না, এখানে আর থাকা যাবেই না। তাই কোনো মতে ওদের মাঝখান থেকে উঠছে সোজা নিজের রুমের দিকে। পেছন থেকে হিমি বলে, লজ্জা পাচ্ছিস নাকি ভাইয়াকে মিস করছিস? হিমির কথা আর যায় জানিয়ে প্রভা বলে, মেবি ভাইয়াকে মিস করছে। কথাটা বলে হিমি আর প্রভা একযোগে হেসে হচ্ছে। রুমেও শান্তি নেই, আবার যে একটু ড্রয়িং রুমে বসে একটু শান্তি নেব তারও কোনো উপায় নেই। সবগুলো বদের হাড্ডি। সিঁড়ি পেরিয়ে নিজের রুমের দিকে যাচ্ছে আর রাগে গজরাতে গজরাতে আনমনে এই কথাগুলো বলছে। রুমের ঝুঁকে ছাস করে দরজাটা বন্ধই করে দেয়। এমনিতেও দরজা আর আগের লক করে রাখে না এশরান।
তাই একটু আগে নিধি রুম থেকে বেরিয়েছিল একটু আড্ডা দেবে বলে, কিন্তু সেটা আর হলো না। রুমে এসে দেখে এহসান রুমে নেই, বেডশিটটা এলোমেলো। নিধি সারা ঘরে চোখ বুলিয়ে এহসানকে পেল না। ওয়াশরুমে প্রথম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছে। বিকেলের দিকে রুমে থেকে যাওয়ার সময় এহসান ঘুমোচ্ছিল, আর তার নাকি আরো ঘুম দরকার। নিধিও ভেবেছে সে ঘুমাক, তাতে তার কে। তাই বোরিং সময় কাটাতে রুম থেকে বেরিয়েছিল সে। নিধি নিজের জীবন শোনেনি একটা লোক রাতের বেলায় ঘুমায় না, কিন্তু দিনের বেলা ঘুমায়। তার বেডের কি অবস্থা করেছে এক নজরে বিছানা গোছাতে গোছাতে থাকে আর মনে মনে ভাবতে থাকে। রাতে একমাত্র পেঁচা আর চোরেরা ঘুমায় না, এ লোক কি তাহলে চোর? চোর হতে যাবে কেন? যে ব্যক্তি নিজেই একটা জমিদার, তার নিজের কি দরকার পড়েছে চুরি করার? আসলে সে কি পেঁচা তাহলে? হলেও হতে পারে। একা একা কার সাথে কথা বলছো বুড়ানি? নিধি পেছনে ফিরে দেখে এহসান মাত্র সাবান নিয়ে ওয়াশরুমে থেকে বেরিয়েছে। গায়ের সাথে পাঁচপ জড়ানো চুলগুলো থেকে এখনো ছিটে ফোটা পানি উন্মুক্ত বুকের উপরে পড়ছে। চোখ ধাতানো লাল ফর্সা চেহারার অধিকারী এহসান গলার আজাম অ্যাপেল এর উপরেও ছিটে ফোটা পানির দাগ। শিরা জাগানো দুহাত, বাম হাতের আঙুলে শোভা পাচ্ছে দুটো রুবি স্টোন আর সবুজ পান্না রাজকীয় আংটি। হোয়াট হ্যাপেন্ড ওয়াইফ? এহসানের কথা নিধির ধ্যান ভাঙে। তাকিয়ে দেখে এহসান তার অনেকটা কাছে, একেবারে শরীরের সাথে শরীর টাচ লাগার পর্যায়ে এসেছে। নিধি দূরে যেতে চাইলে এহসান কোমর ধরে নিজের কাছে টেনে নেয়। নিধি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে এহসান বলে, আমি কাছে এলে তো পালে পালে করো কেন? এহসানের ছোঁয়া নিধিকে ভেতর থেকে জ্বালিয়ে দিয়েছে। আগে যখন এহসান এত পাগলামি করতো তখন তো এমন হতো না, কিন্তু এখন কি এমন হলো যে তার ছোঁয়া ঘৃণার পরিবর্তে নিধি মন প্রণয়ের আগুন জ্বলে যাচ্ছে? তাহলে সেও কি নষ্ট জমিদারের পাগলামিতে সাড়া দিতে চলেছে? আপনি কথায় কথায় গায়ে টাচ করেন কেন বলুন তো? এ ধরনের বাজে স্বভাব কবে যাবে আপনার? প্রতি উত্তর এরশাদ গুনগুনিয়ে বলে, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। সামান্য এক লাইন গানের সুর শুনে নিধি মুগ্ধ। আপনি আবার গান গাইতেও পারেন? গলার পারফরমেন্স তো দারুণ। এরশাদ নিধিকে আরো কাছে টেনে নেয়, নিজের বুকের সাথে পিষে নিয়ে বলে, আমি আর অনেক কিছুই পারি, আমার আরও অনেক পারফরমেন্স আছে, সেগুলো আরও দারুণ। এরশাদ নিধির কপালে নাক ঘষে হাসকি ভয়েসে বলে, Want to try, babe? এসব কি কথা বলেন আপনি? কেন, তুমি কি ইংরেজি বোঝো না? এরশানের শীতল শরীরে ছোঁয়ায় নিধি কিছুটা অস্বস্তি বোধ করে। মৃদু ধাক্কা এরশানকে সরিয়ে দেয়, উঁচু দিকে ঘুরে বলে, আপনি দ্রুত নিজের ড্রেসটা পরে নিন না, এভাবে নাঙ্গাপাঙ্গা হয়ে কি বোঝাতে চান আপনি? এরশান নিজের শরীরের দিকে তাকিয়ে বলে, হোয়াট? এমন সেক্সি বডি দেখে তোমার মুখ থেকে অন্য কোনো ওয়ার্ড বের হলো না? নিধি মুখ ভেঙচি কেচে বলে, না, হলো না। এই বউ, তোমার কি আমাকে দেখে কোনো ফিলিংসে আসে না? আমার যাকে তাকে দেখে এত ফিলিংস আসে না। জমিদার সাহেব নিজের ড্রেসটা পরে নিন। এরশান তেড়ে এসে নিধির সামনে দাঁড়িয়ে বলে, তুমি ইনডিরেক্টলি আমার হটনেস আন্ডার এস্টিমেট করতেছো বউ, ভাবো যে এগুলো। ইনডিরেক্টলি কেন? আমি আপনাকে ডিরেক্টলি আন্ডারএস্টিমেট করছি। মানে আমার হটনেস তোমার গায়ে লাগলো না? কিসের হটনেস? এটা তো ঠান্ডা, মাত্র শাওয়ার নিলেন। আর ঠান্ডা খাবার আমি খাই না। শেষ কথাটা যেন এসব নিতেই পারল না। আস্তে আস্তে নিধির দিকে এগোতে থাকে আর বিড়বিড় করে বলে, তাই না? তোমাকে আজ আমি দেখিয়ে দেবো, ইজ ইট হট অর কোল্ড। এতক্ষণে নিধি কথাগুলো আনমনে বললেও হঠাৎ এরশানের দিকে নজর গেঁথে যায়। কেমন যেন সচল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সে। এরে কি থেকে কি বলে ফেলো সে। নিধি এক পা করে পিছুতে থাকে আর এরশান এগোতে থাকে। নিধির পিছাতে পেছনের দেয়ালের সাথে আটকে যায়। এরশান এক হাত দেয়ালের সাথে ভর করে নিধির দিকে ঝুঁকে দাঁড়ায়, অন্য হাত দিয়ে আস্তে আস্তে নিধির গলায় ঝুলে থাকা ওড়নাটা ফেলে দেয়। ওড়না ফেলে দেওয়ার সাথে দেখে নিধি আস্তে করে বলে উঠছে, ওটা কেন ফেললেন? নিধির কপালের সামনে আসা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, ওড়না শুধু বাইরের মানুষের সামনে পড়বে, আমার সামনে এসব ওড়না পরার দরকার নেই। আর তুমি যদি কোনো কিছু পড়তে না চাও, ওকে, আই ডোন্ট মাইন্ড। নিধি লজ্জায় নাক লাল হয়ে যায়। নিধি লাল হয়ে যাওয়া নাক দেখে ঈশান আবার বলতে শুরু করে, তোমাকে ড্রেস ছাড়াই বেশি সুন্দর লাগে ওয়াইফে।
এই মুহূর্তে নিধি আর এশান খুব কাছাকাছি। এশান নিধির শ্বাস প্রশ্বাস তাও শুনতে পাচ্ছে। নিঃশ্বাসে নিধির শ্বাস এশানের বুকের ভিতর তোলপাড় করে তুলেছে। মনে হচ্ছে এই মুহূর্তে তার লিজ্জত জলকে দুমড়ে মুচড়ে আহত করে ফেলতে। জমিদার সাহেব প্লিজ সরুন, আমি শ্বাস নিতে পারছি না। কথাটা বলেই আরো জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। এই মুহূর্তে নিধির মনে হচ্ছে পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ খুবই কমে আসছে। শ্বাস নিতে এত কষ্ট হচ্ছে যা বলে বোঝানোর না। নিধি দুই গালে হাত রেখে এশান বলে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে? আগে বলবো না? দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। বলেই নিধি ঠোঁটে ঠোঁট লাগাতে গেলে নিধি মুখ ঘুরিয়ে নেয়। মুহূর্তে এশানের চেহারা পাল্টে যায়। যে এশানকে কিছুক্ষণ আগে রোমান্টিক মুডে দেখা যাচ্ছিল, সেই এশানের চোখে মুখে কেমন এখন হিংস্রতার ছাপ। অগ্নি দৃষ্টিতে তাকায় নিধির দিকে, শক্ত করে হাতের মুঠো পাকিয়ে নেয়। কারণ তার ইগনোর জিনিসটা একদম সহ্য হয় না। অন্য সময় হলে নিধিকে এই বলে শাস্তি দিয়ে ছাড়ত, কিন্তু এই মুহূর্তে তার লিচের জ্বরটা অনেক অসুস্থ, তাই কোনো মতে নিজেকে কন্ট্রোল করেছে এশান। এদিকে নিধি এশানের কোনো রেসপন্স না পেয়ে পুনরায় সেই দিকে তাকিয়ে দেখে এশান ওর দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে রয়েছে। নিধি বুঝতে পারে এই ইগনোরটা সে সহ্য করতে পারেনি। সে খুব ভালো করেই জানে তাকে ইগনোর করলে কতটা শাস্তি পেতে হয়। তাই এশানকে মানাতে গেলে সে হাতের তালু উঁচিয়ে নিধিকে থামিয়ে দেয়। নিধি কিছু বলতে যাবে তার আগে এশান বিড়বিড়িয়ে বলে, আউট। বেচারি নিধি এশানের কাছে থাকা সত্ত্বেও কথাটি হয়তো ভালোভাবে শুনতে পায়নি। তাই কথাটি কনফার্ম হওয়ার জন্য নিধি আবার শুধায়, হ্যাঁ কি বলেন বুঝতে পারিনি। এশান হুঙ্কার ছেড়ে বলে। আউট। যে চিৎকারের শব্দ নিধি সহ পুরো ঘরটি কাঁপিয়ে উঠছে। নিধির এবার অভিমান হয়, কারণ কিছু একটা নিষেধ করলেই সে এমন করে। কখনো হয়তো বুঝতেই পারে না কেমন লাগে। এশানের ধমকে নিধি সেখান থেকে চলার কোনো শক্তিও পায় না। এশানকে ভয় পেলেও কেন যেন নিজের ভেতরে প্রচুর জেদ কাজ করে নিধির। তাই সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। বলে, আপনার ইচ্ছে হলে আপনি বেরিয়ে যান, আমি যাব না। কথাটা শুনে এশানের মাথায় ধাপ করে জ্বলে উঠল। নিধির গলা চেপে ধরে বলল, ইটস মাই রুম। এই রুমের প্রত্যেকটা কোণের উপরে আমার অধিকার আছে, ইভেন তোমার উপরেও। এটা তুমি মানো আর না মানো, আই ডোন্ট কেয়ার। আমি যেটা বলবো সেটাই হবে। গট ইট? গলা চেপে ধরে নিধির শ্বাস নিতে খানিকটা কষ্ট হয়, তাও নিজে জেদ চেপে ধরে বলে, ভেবেছিলাম আপনি হয়তো ভালো হয়ে গিয়েছেন, সুস্থ মস্তিষ্কের একটা মানুষ, কিন্তু না, আপনি আসলেই একটা বদ্ধ উন্মাদ। আর আপনার মতো উন্মাদের কথা শুনতে আমি বাধ্য না। এশান তাদের ধস চেপে বলে। আলবাদ বাধ্য তুই। এই 2 দিন একটু বেশি ছাড় দিয়েছে বলে ভাবিস না মাথা উঠেছিস? নিধি এশানের বুকে কিল ঘুষি দিতে দিতে বলে, আপনি কি আমার উপর জোর খাটাচ্ছেন? গায়ের শক্তির জোরেই সব হয় ভেবেছেন আপনি? যদি সেটাই ভেবে থাকেন তাহলে ভুল। আমার উপরে আর যাই হোক জোর চলে না। রিয়েলি? জোর চলে না? ওয়েট, দেখাচ্ছি কতটা জোর চলে আর না চলে। কথাটি তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বলে মেকি হাসিতে এশান নিধি প্রতি উত্তরে কিছু বলতে যাবে, তার আগেই এশান নিধির দুই গাল চেপে ধরে শক্ত করে চেপে ধরে নিধির চোখ গোল হয়ে ফাঁক হয়ে যায়। ব্যথায় নিধি চোখ বন্ধ করে নিতে এশান তার ঠোঁটের উপর হামলে পড়ে। এই ছোঁয়া আগের মতো কোনো ভালোবাসা খুঁজে পায় না নিধি। এশান রীতিমতো নিধি ঠোঁটের উপর টর্চার চালিয়ে যাচ্ছে। মাঝখানে নিধি বাধা দিতে আসলে এক হাতের মুঠোয় পুড়িয়ে নিয়ে দেয়ালের সাথে চেপেই ধরে। এশান আজ থামার নাম নিচ্ছে না। নিধির কান্না যেন তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর নিধিকে ছেড়ে দেয়। নিধি ছাড়া পেয়ে চলে যেতে নিলেই কাঁধে তুলে নেয়। নিধি বারবার নিজেকে ছাড়ানোর ট্রাই করেও আগের মতোই ব্যর্থ হয়। নিধিকে বিছানা আহত ছুড়ে দেয়। কারণ যতই রাগ হোক না কেন তার বউরা নিজে অসুস্থ, সেটা এশানের মাথায় ঠিকই আছে। এশান বলে, আমি চেঞ্জ করে আসছি। এর মধ্যেও যদি এতটুকু নড়াচড়া করো তাহলে আমি কি করতে পারি সেটা তোমার নিশ্চয়ই অজানা না। বলে আলমিরা থেকে একটা ব্যাগে জিন্স আর ওভারসাইজের টি শার্ট পরে নিল। নিধি সেদিকে তাকানোর প্রয়োজন মনেও করে না। ডার্ক ব্রাউন কালারের টি শার্ট আর অফ হোয়াইট কালারের ব্যাগি জিন্সে এশানকে সত্যি মোহনীয় লাগছে। মাথায় ভেজা চুলগুলো যেন সেই সৌন্দর্য আরো দ্বিগুণ উত্তাপ ছড়াচ্ছে। এশান নিধিকে পাজা করে তুলে নিয়ে দরজার দিকে পা বাড়ায়। এশান তাকে নিয়ে কোথায় যাচ্ছে? নিধির চোখে হাজারো প্রশ্ন থাকলেও তা প্রকাশের সাহস
পায় না সে, শুধু চুপচাপ হয়ে এশানের মুভমেন্ট খেয়াল করে। এশান ডাইনিং পেরিয়ে মেইন ডোর দিয়ে বাইরে চলে যায়। নিধি নিজেও চুপচাপ ছিল, কিন্তু প্রভা আর হিমি ডাইনিংয়ে বসে ছিল, ফলে এশান আর নিধির এমন উপস্থিতি মোটেও তাদের নজর এড়িয়ে যায়নি। হিমি তো খুশিতে গদগদ হয়ে বলে উঠছে, উফ ভাইয়া, ইউ আর সো রোমান্টিক, হিরো হিরো। প্রভা নিজেও এসব এনজয় করছে, কিন্তু এশানের সামনে একটু শব্দ করতে পারে না। হিমি ততক্ষণে ফোন বের করে ক্যামেরা অন করে নেয়। এশানের উদ্দেশ্যে বলে, ভাইয়া স্মাইল প্লিজ। এশান সেদিকে তাকায়, নিজে 2 আঙ্গুলে ভি সাইন করে পোজ দেয়। সাথে সাথে হিমি ক্লিক করে ছবিটি তুলে নেয়। ততক্ষণে এশান ড্রয়িং রুম পেরিয়ে বাইরে চলে আসে। বাইরে আসতে নিধির চোখে চাঁদের আলোয় দাঁড়িয়ে থাকা একটি ঘোড়ার কালো অবয়ব ধরা পড়ে। পেশিবহুল এই ঘোড়ার অবয়বটি দেখে বোঝা যাচ্ছে শত যত্নের আর শখের জিনিস। ততক্ষণে এশান নিধিকে ঘোড়ার কাছে নিয়ে আসে। ঘোড়ার পিছে নিধিকে বসিয়ে দিতে নিধি কিছুটা ভড়কে যায়, কারণ এর আগে সে কখনো ঘোড়ার পিছে ওঠেনি। এশান শান্ত সুরে নিধির দিকে তাকিয়ে বলে, রিল্যাক্স বৌরানি, ও আমার থরফিন। আজকে ওকে এখানে আনা হয়েছে, ভয় পেও না, ও পোষা। ফলে নিধি কিছুটা শান্ত হয়। এশান থরফিনের সামনে গিয়ে দাঁড়ায়, থরফিনের কপালে হাত দিয়ে আলতো করে আদর দেয়, কিন্তু থরফিন নিজের মাথা সরিয়ে নিল। এশান মেকি হাসি দিয়ে বলে, জেলাস? আমার করে থাকা মেয়েটি তোর মালকিন, তুই আর যাই হোক ওকে জেলাস করিস না। আমাকে যতটুকু ভালোবাসিস ততটুকু ওকেও ভালোবাসতে হবে, কারণ এই মুহূর্তে ও ব্যতীত আর কেউ আমার কাছে ইম্পর্টেন্ট না। থরফিন হয়তো বুঝতে পারলো এশানের কথা, তাই এশানের কথার প্রতি উত্তরে নিজের কপাল ওর গাধে ঘষে কথা সম্মতি জানালো। এশানও থরফিনের কপাল চাপড়ে বলে, দ্যাটস বয়। এত কিছুর মাঝে নিধি বলে, এই যে আপনার কাজ হয়ে থাকলে বলুন তো, রুমে যাব আমি। রুমে যাওয়া হবে না, আমার কাজ আছে। তো করুন না আপনার কাজ, কে মানা করেছে? কার মনে করে সাহস আছে শুনি? কথা বলতে বলতে এশান থরফিনের পিঠে চড়িয়ে বসে। নিধির ঘাড় থেকে চুলগুলো আস্তে করে সামনে এনে বলে, আমরা এখন লং ড্রাইভে যাব। ইউ রেডি ওয়াইফি? নিধি কিছুটা ভয় লাগছে, তা এশান বুঝতে পেরে বলে উঠছে, ডোন্ট ওয়ারি, আমি আছি তো, ট্রাস্ট মি। জীবন দিয়ে দেবো, তবু তোমার গায়ের আঁচড় লাগতে দেবো না। নিধি কিছুটা আশ্বস্ত হয়, এশানের হাত চেপে ধরে। এশানও বুঝে যায় নিধি রেডি আছে, তাই থরফিনের লাগাম টেনে দৌড়ানোর নির্দেশ দেয়। নির্দেশ পাওয়ার সাথে সাথে থরফিন চি করে চিৎকার করে দৌড়তে শুরু করে। নিজের মালিক আর মালকিনকে পিছে করে আনন্দের সাথে রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে থরফিন। চাঁদনি রাতে এরকম ঘোড়ার পিছে করে ঘুরে বেড়ানো বিষয়টা নিধির কাছে রোমাঞ্চকর লাগলো। মনে হচ্ছে ছোট্টবেলায় যে ঘোড়া চড়ে রাজপুত্রের স্বপ্ন দেখেছিল আজ তাই বাস্তবে রূপ নিয়েছে। শহরের রাস্তা পেরিয়ে নদীর ধারে দাঁড়িয়ে আছে থরফিন। নিধি এখনো থরফিনের পিছে বসে আছে, কিন্তু এশান ওদের থেকে একটু দূরে আছে। নদীর দিকে তাকিয়ে শক্ত চোয়াল চেপে কিছু একটা হিসেব করছে সে, যেন এক জটিল হিসেব নিজেকে মগ্ন রেখেছে। হঠাৎই পেছন থেকে নিধি ডাক আসে, কই, কি হলো, কোথায় যাবেন না? কিন্তু এশানের কোনো প্রতিক্রিয়ার উত্তর পেল না নিধি। তাই নিজের জড়তা ভেঙে আবারও চিল্লিয়ে বলে, আমার পেটে পেইন হচ্ছে, প্লিজ বাসায় চলুন। এবার এশানের টনক নড়ে, তাও চুপচাপ গিয়ে থরফিনের পিছে বসে। আস্তে ধীরে থরফিনের লাগাম ধরে টান দেয়। থরফিন নিজেও বুঝতে পারে এশান তাকে আস্তে আস্তে দৌড় দিতেই বলেছে, কারণ জোরে দৌড়ালে নিধির ব্যথা আরও বেড়ে যাবে। এশান এমন চুপ হয়ে যাওয়াটায় নিধির কাছে অনেকটা অবাকই লাগলো, কিন্তু নিজেকে দমিয়ে রেখে চুপচাপ বসে থাকে আর অপেক্ষা করে কখন সে পৌঁছবে। সকালে সূর্য বয়ানে নতুন দিনের উদ্দীপনা আর উচ্ছ্বাস। কর্মব্যস্ত মানুষ ছুটে তাদের প্রাত্যহিক কর্মজীবনে। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম শহর ঢাকা, যা বাংলাদেশের রাজধানী, সেই কাকচাকা ভোর থেকে শুরু করে রাতের মধ্যভাগ সময় পর্যন্ত ব্যস্ত থাকে শহরটি। তারপর রাতের মধ্যভাগ থেকে হয় নীরবতা, যে নীরবতা সকালের প্রহর গুনতেই থাকে। আস্তে আস্তে সকাল হয়, আর সেই সাথে শুরু হয় কর্মব্যস্ত মানুষের ছুটে চলা। বেলা প্রায় 10:30। 2টা কামরা বিশিষ্ট একটা বাসা। বেডরুমে বসে আছে প্রাচী, সামনে প্রিয় বান্ধবী ইতি বসে আছে। প্রাচী খেয়াল করে দেখে ইতি আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে, কিন্তু কি সুন্দর বুলুমুলু মেয়েছি, আজ অনেক কেমন যেন অবস্থা। চোখের নিচে কালো দাগ, গালের সেই কিউটনেস আর নেই, হাতে পায়ে অযত্নের ছাপে স্পষ্ট। প্রাচীর হ্যান্ডব্যাগে
বিয়ের কার্ড। হ্যাঁ, 15 দিন পরে আর তার আর ইমতিয়াজের বিয়ে, তাই এসেছিল ইতি আর সোহাকে ইনভাইট করতে। হাজার হোক বেস্ট ফ্রেন্ড তারা। প্রাচী জানে ইতি এখনও তার উপরে রেগে আছে, কিন্তু এখানে প্রাচীর কিচ্ছু করার ছিল না। ইতি নিজেও চুপচাপ বসে রয়েছে, যেন তার আশেপাশে পরিবেশটা থমকে গিয়েছে। প্রাচী সব নীরবতা ভেঙে ইতির দিকে তাকিয়ে বলে, দোস্ত, সোহাগ কোথায়? সোহাগের নাম শুনে ইতির সেই পুরনো দুঃখ আর বিভীষিকাময় স্মৃতি জেগে ওঠে। ছলছল চোখে তাকা ইতি অভিমানের সুরে প্রাচীকে বলে, সেদিন ঢাকায় আসার পর থেকে আমরা কেউ কারো সামনে আসিনি রে। অবাক হয়েছে প্রাচী, কারণ এতদিনে প্রাচী নিজেও যথেষ্ট পরিমাণ ভোগান্তিতে ভুগছিল। নিধির মা তাকে কম কথা শোনায়নি। শেষে তো ইমতিয়াজের সাথে বিয়ে ভাঙার পর্যায়ে চলে গিয়েছিল। এই সব কিছু সামাল দিতে দিতে কখন যে বন্ধুদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে খেয়ালই করেনি প্রাচী। তাহলে ও এখন কোথায়? আমি জানি না ও কোথায়, শুধু জানি ও ভালো নেই। কেন, ও কি তোকে মেনে নেয়নি? যেখানে বিয়েটাই ছিল একটা ভুল, যেখানে আমরা একজন আরেকজনকে স্বামী স্ত্রীর চোখে দেখতে পারি না, সেখানে মেনে নেওয়া না নেওয়ার কি আছে বল? অসহায় দৃষ্টিতে ইতি প্রাচীর দিকে তাকিয়ে থাকে। প্রাচীর নিজেকে দোষী লাগে। বারবার মনে হয় কেন যে সেদিন ইতির সাথে ওভাবে তর্ক করেছিল সে। যদি তর্ক না করতো তাহলে আজ তাদের এই অবস্থা হতোই না। ইতি আবার অসহায়ের কণ্ঠে প্রাচীকে বলে, সাদমান কি এখনো নিধিকে ভালোবাসে প্রাচী? সাদমানের সাথে আমার এখনো দেখা হয়নি, জানি না ও কোথায়। ইতি এবার জুকরে কেঁদে উঠে প্রাচীকে জড়িয়ে বলে, আমরা 5 জন কত ভালো ফ্রেন্ড ছিলাম, সেখান থেকে কি হলো বুঝতেই পারিনি। সাদমানকে যে এভাবে হারিয়ে ফেলবো তা আমার কল্পনাতেও ছিল না রে প্রাচী। সোহাগ নিজেও ভালো নেই, আমি তো না হয় প্রকাশ করতে পারছি, সোহাগ তাও পারছে না। ওর সাথে একটু কথা বলিস প্রাচী, সত্যিই দরকার ওর। সোহাগের সিম বন্ধ, আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু পাইনি। মিহিরের কাছে খোঁজ নিস, ও হয়তো জানে। প্রাচী নিজেও এক দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ থেকে বিয়ের ইনভিটেশন কার্ড বের করে ইতি হাতে দিয়ে ধরিয়ে দিয়ে বলে, আমরা চাইলেই সব আগের মতো ঠিক করে নিতে পারি, আবার সব আগের মতো হয়ে যাবে। এটা আমার আর ইমতিয়াজের বিয়ের কার্ড। সামনের মাসে 15 তারিখ অবশ্যই আসবি। আমি মিহিরের সাথে কথা বলে সাদমান আর সোহাগকেও খুঁজে বের করব। দেখিস, সব ঠিক হয়ে যাবে। ইতি শুধু ফ্যালফ্যাল দৃষ্টিতে প্রাচীর দিকে তাকিয়ে রয়। সোহাগের কথা ভাবতে থাকে, মনে মনে বলে, আমি পেলাম না সাদমানকে, আর তুই পেলি না প্রাচীকে। আমাদের দুজনেরই পোড়া কপাল। আল্লাহ, এমন কেন হলো? ওদের কথোপকথনের মাঝে দরজায় কেউ নক করে। প্রাচী নিজে গিয়ে দরজা খুলে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে বলে উঠছে, তুই? প্রাচীর দরজা খুলতে সাদমান হুড়ুহুড় করে রুমের ভেতরে প্রবেশ করে। তবে ইতি চমকে যায়, কারণ এই বাসার ঠিকানা সাদমানের জানার কথা না। এই তো গত মাসে সে বাবার দেওয়া আলিশান ফ্ল্যাট ছেড়ে এই 2 কামরার ফ্ল্যাটে উঠেছে। তুই এখানে এলি কিভাবে? মিহিরের কাছ থেকে খোঁজ পেয়েছি। তুই এখানে এসেছিস কেন সাদমান? তোর মুখও আমি দেখতে চাই না। আশাহত হয় সাদমান। আমি এসেছিলাম তোমাকে দেখতে। সেদিনের পর থেকে তো আর সোহাগের সাথে কোনো কথাই হয়নি। তোর নাম্বারটা বন্ধ আর সোহাগ কল ধরে না। আমাকে দেখতে এসেছিস? কই, এতদিন তোর পেছনে যে ঘুরঘুর করতাম তখন তো এত দেখার ইচ্ছে জাগেনি। সে দিনগুলোতে কুকুরের মতো করে তাড়িয়ে দিয়েছিস। আজ আমার এমন দশা দেখে খুব মায়া হচ্ছে, তাই না? তোর মতো স্বার্থপর মানুষের ছায়া মারানোও পাপ। যা, চলে যা তুই। তুই আমাকে এভাবে বলতে পারলি ইতি? জানিস ইতি, আমার নিধির না বিয়ে হয়ে গেছে। বিছানা থেকে উঠে এসে সাদমানের সামনে দাঁড়ায় ইতি। প্রিয় মানুষকে না পেলে কেমন লাগে সাদমান? খুব কষ্ট লাগে, তাই না? সাদমান নীরব থাকে। প্রাচী তখনও দূরে দাঁড়িয়ে আছে। ওদের কথার ফাঁকে মিহির আর সোহাগকেও কল দেয়, কারণ দূর থাকলে কখনোই কোনো সমস্যার সমাধান হবে না। সে চাইছিল যত ঝড়ঝাপটা আসুক না কেন ওরা 5 জন আবারও একসাথে নিচে আসুক। কথা হোক, যে যার মনের দুঃখ অভিমান ঝেড়ে ফেলুক। সম্পর্কটা আগের মতন হওয়া বড্ড জরুরি। ইতি, তোকে আমি ভালোবাসি, তবে একজন ভালো বন্ধু হিসাবে। তবে তুই আমার প্রতি যে ভালোবাসা পোষণ করেছিলি, আমি সত্যি তোর প্রতি সেই ভালোবাসা অনুভব করিনি। তাহলে একেবারে দূরে চলে গেলি না কেন? তুই জানতিস না
আমি একমাত্র তোর জন্য দেশে থেকে গিয়েছিলাম, বাবা মাকে ছেড়ে নিজের পরিবার ছেড়ে এইখানে ছিলাম, তোর পায়ের কাছে ছিলাম যাতে একটু ঠাঁই পাই। মানুষের বাড়িতে যদি রাস্তার কুকুরও 2 দিন থাকে তার প্রতি একটা মায়া জন্মে। আমি তো মানুষ রে, এতটুকু মায়া হয়নি বল? সাদমান নিশ্চুপ শুনতে থাকে। আজ তার কিছুই বলার নেই, কারণ আসলে ইতি প্রতি বন্ধু ব্যতীত অন্য কোনো দিকে তার ন্যূনতম ভালোবাসা ছিলই না। তার ব্যবহারে ইতি কষ্ট পেল, কিছু যায় আসতো না, কিন্তু নিধিকে হারিয়ে কেন যেন তার ইতির কথা বজ্র মনে পড়ছিল। মন চাইছিল ওর কাছে ছুটে যেতে। মন ভাঙার যন্ত্রণা যে এতটা নিকৃষ্ট হয় তা এর আগে সাদমান জানতো না। আজ যখন জানতে পেরেছে ততক্ষণ অনেকটা দেরি করে ফেলেছে সে। ইতি খানিকটা শ্বাস টেনে আবারও বলে, তুই আমার কেউ না, কেউ না। তুই বেরিয়ে যা আমার রুম থেকে, তোর মুখটাও দেখতে চাই না। নিজের রাগ অভিমান আজ সে ছেড়ে ফেলেছে। যতই মুখে বলুক সাদমানকে সে দেখতে চায় না, কিন্তু সত্যি বলতে এত দিন পর সাদমানের উপস্থিতি ইতির মনে এক শীতল হাওয়া বইয়ে দিয়ে গিয়েছে। ততক্ষণে এখানে সোহাগ আর মিহিরও চলে আসে। সোহাগকে দেখে সাদমান প্রথমে চিনতেই পারেনি। আগে সে চঞ্চল আর হাসি খুশি ছেলেটা আজ একই দশা, চোখের নিচে কালি, হ্যাংলা শরীর, উস্কো খুস্কো চোর। প্রিয় বন্ধুর এমন দৈন্য দশার কারণ বুঝতে পারে না সাদমান। এদিকে সাদমানকে দেখে সোহাগের সব অভিমানের ভাটা পড়ে যায়। অনেক দিনের পরে দেখে দুজনকে জড়িয়ে ধরে। সাদমান যেন সোহাগকে চিনতেই পারছে না, তেমনি সোহাগও অবাক হয়ে যাচ্ছে। কারো অবস্থাই ভালো না, ওরা 5 জনের একজনও ভালো নেই। সোহাগ, দোস্ত, তুই এসেছিস? আমি তোকে কত খুঁজেছি, কতবার কল করেছি। এই শালা, তুই কল ধরিসনি কেন বল? নীরব থাকে সোহাগ, জানে না কি উত্তর দিবে। সোহাগ এক নজরে প্রাচীর দিকে তাকিয়ে রয়। দু চোখে তার কত তৃষ্ণা। মনে হচ্ছে কত শত বছর পরে নিজের প্রিয়সীকে দেখছে সে। এই তো তার না বলা ভালোবাসার মানুষটি, যাকে নিজের ভালোবাসার কথা বলবে বলবে করে বলা হয়নি। সাদমান সোহাগের এক হাত ধরে আর অন্য হাত দিয়ে ইতি হাত ধরে নেয়। দুজনের হাত এক করে দিয়ে বলে, যেটা হয়েছে ওটা একটা ভুল মাত্র, কিছু পিশাচের কূটকৌশল। তার জন্য কেন তোরা অশান্তিতে থাকবি? সোহাগ বন্ধু শোন, তোর তো এমন কেউই ছিল না, কোনো গার্লফ্রেন্ডও ছিল না। তোর দিকটা তো ক্লিয়ার, তাই তোর হাতে আমি ইতিকে তুলে দিলাম। তুই ওকে ভালো রাখিস, নিজেদের সংসার সুন্দর করে গুছিয়ে নি। সাদমানের কথা শুনে ইতি বুকের মধ্যে একটা চাপা অনুতাপ বই গেল। সোহাগ আর ইতি একে অপরের মুখে চাচাই করে। এক ঝটকায় ইতি হাত সরিয়ে নেয়, সাদমানের কলার ধরে বলে, সাধু সাজতে এসেছিস না? নিজেকে কি আমার গার্ডিয়ান মনে হয় যে তুই যা বলবি তাই হবে? আমি তোকে ভালোবাসি সাদমান, আর এই জায়গাটায় কেউ আসতে পারবে না, কেউ না। মেয়ে ছুটে এসে ইতিকে ধরে ফেলে। শান্ত হয় ইতি, ডাক্তার তোকে এভাবে কথা বলতে নিষেধ করেছে। ছাড় মিহির, ও আমাকে কি বলে শুনেছিস সোহাগ? আমাদের সংসার করতে বলে। সোহাগ, আমরা কিভাবে পারবো বল? ইতি সোহাগের হাত ঝাঁকে পাগলের মতো প্রশ্ন করতে থাকে। সোহাগ ইতিকে শান্ত করার চেষ্টা করলেও পারে না। শেষে প্রাচী বলে, ওকে বলতে দে সোহাগ, মনের মধ্যে চাপা কষ্ট থাকলে মানুষ এমনিতেই মরে যায়, তার চেয়ে বরং ওকে কথা বলতে দে, তুই একটু রেস্ট নে। আজ যেন ইতি উন্মাদ হয়ে গেছে। তেরে এসে প্রাচীকে বলে, তুই এত মহানুভবতা দেখাস না প্রাচী। সোহাগের প্রতি তোর এত দরদ দেখে গায়ে জ্বালা হয়। ইতি, ও আমার বন্ধু, ওর প্রতি কেয়ার আসবে না বল? বন্ধু? তুই একবারও ভেবেছিস সোহাগ কেন তোকে এত কেয়ার করে? তোকেও তো কেয়ার করে। হ্যাঁ করে, কিন্তু তোর আর আমার দুজনের ব্যাপারটা আলাদা। তুই ওর কাছে অন্য সব মেয়েদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ও তোকে। ইতির কথা শেষ হওয়ার আগে সোহাগ ওর মুখ চেপে ধরে। ইতি ছাড়ানোর চেষ্টা করলেও তা পারে না। সোহাগ জানে ইতি কথা বলতে চেয়েছিল, সে এমনিতেও প্রাচীকে হারিয়ে ফেলেছে। এতদিন পর এসব শুনলে তাদের বন্ধুত্বের ছিটে ফোটাও আর রইবে না। ইতি এখনো হাসপাস করছে। সোহাগ চিল্লিয়ে মিহিরকে বলে, টেবিলের ড্রয়ারের মধ্যে একটা ইঞ্জেকশন আছে, ওটা বের করে ইতির হাতে পুশ কর। ডাক্তার ওকে এত হাইপার হতে মানা করেছে। মিহির ছুটে গিয়ে ইঞ্জেকশন আনে, ইতির শরীরে পুশ করে। সোহাগ ফিসফিস করে ইতিকে বলে, তুই যদি আমাকে এতটুকু বন্ধু মনে করিস তাহলে প্রাচীকে এত বড় সত্যিটা বলিস না হিতু পাখি। আমি হাত জোর করে বলছি। ইতি নিভু নিভু চোখে সোহাগকে জড়িয়ে ধরে বলে,
হ্যাঁ রে সোহাগ, আমাদের সাথে এমনটা কেন হলো বল? জীবনে প্রিয় মানুষদের সাথে থেকে একটু সুখী তো চেয়েছিলাম, তাও হলো না। ঘুমে ঝলে পড়ে ইতি। সোহাগ আলতো করে বেডে শুয়ে দেয় ইতিকে। প্রাচী ওর গায়ে কাঁথা দিয়ে ঝেঁকে দেয়। এবার ওরা চারজন শান্ত হয়ে বসে। মিহির সবার উদ্দেশ্যেই বলে উঠছে, দেখ দোস্ত, আমরা সেই ফার্স্ট ইয়ার থেকে এত ভালো বন্ধু। এর আগেও আমাদের জীবনে অনেক বড় ঝড় গিয়েছে। আমরা সবাই একসাথে লড়েছি, কোনো বাধাই আমাদের আলাদা করতে পারেনি, আজও পারবে না। যা হওয়ার হয়েছে, আমরা আবার আগের মতো এক হয়ে যাব। তোরা কি চাস না আমরা আগের মতো আবার হই? উত্তরে ওরা তিনজনই মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দেয়। ওদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো সোহাগ। এ যাবৎকালে যত ঝামেলা সব সোহাগই সলভ করেছে। তবে হাত যেন মিহিরের কথায় সে সম্মোহন হয়ে রয়েছে। মিহির আবারও বলতে শুরু করে, দেখ সাদমান, জানি তুই অনেক কষ্টে আছিস, তাও দুটো কথা বলি। নেচার অফ রিভেঞ্জ নামে একটা লাইন আছে, জানিস তো? এতদিন তুই ইতিকে কতটা অবহেলা করেছিস, ওর কত কষ্ট হয়েছে একমাত্র আমি আর সোহাগই জানি। তুই কেমন যেন বুঝেও বুঝিসনি। আজ যখন নিধির বিয়ে হয়ে গেল তুই বুঝতে পারলি এই যন্ত্রণা কতটা কষ্টের। ছুটে এলি ইতিকে দেখতে, ততদিনে ইতি প্রায় মানসিক রোগীতে রূপান্তরিত হয়েছে। নিজের ভুল বুঝেছিস তুই, ভালো। তবে এখন এসব বুঝে লাভ নেই। তা যাই হোক, সামনে প্রাচীর বিয়ে, আমাদের সম্পর্ক ঠিক করার একটা সুবর্ণ সুযোগ। আমরা চারজন আগের মতো আচরণ করব। ইতিকে হাজার ব্যস্ততার মধ্যে রেখে দিতে হবে, যাতে ও নিজেকে কখনো একা মনে না করে। এইভাবে ওকে আস্তে আস্তে ঠিক করতে হবে। তোরা কি সবাই আমার সাথে একমত? তিনজনই আবার মাথা নেড়ে সায় দেয়। প্রাচী বলে, সোহাগ, তুই এখন ইতির কাছে থাকবি। হাজার হোক তোরা এখন হাজব্যান্ড ওয়াইফ, সময় নেই, কারণ সম্পর্ক ঠিক করতে হবে। বিছানায় অবহেলায় পড়ে থাকা বিয়ের কাছে দিকে চেয়ে সোহাগের তাচ্ছিল সুরে ধীরে ধীরে বলে উঠছে, হ্যাঁ, সম্পর্ক। আরো কিছুক্ষণ কথা হয় ওদের। প্রাচী ওদেরকে বিয়ের কার্ড দিয়ে ইনভাইট করে। সামনের মাসে 15 তারিখে ওর আর ইমতিয়াজের বিয়ে। হাতে বেশি সময়ও নেই, মাত্র 7 দিন সময়। পুরোটার সময় সাদমান কোনো টু শব্দটিও করেনি। ছেলেটা নিচেও নাজেহাল হয়ে গিয়েছে। ওদের কথা শেষ হলে সোহাগকে সামনে রাখে মিহির। সেখানে সাদমান আর প্রাচী চলে আসে। যাওয়ার সময় প্রাচী সোহাগের হাত ধরে রিকোয়েস্ট করে যেন ইতিকে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করে। ওরা তিনজন চলে গেলে সোহাগ দরজা আটকে দেয়। ইতির পাশে বসে মায়া ভরা চোখে বিয়ের কার্ডটি দেখতে থাকে। দুপুর পেরিয়ে বিকেলের পথে ঘুম ভেঙে যায় নিধির। প্রথমে কিছু বুঝে উঠতে পারে না সে। বিকেল গড়িয়ে এত দূর, বেলা গড়িয়ে এত দূর, নিধি জানে না। একটু নড়াচড়া করতে গেলেই দেখে এসে শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গভীর ঘুমে আছে। দেয়ালের ঘড়ির দিকে তাকাতে চক্ষু চরকাজ। বেলা 3:27। এতটা সময় সে কি করে ঘুমালো? সে তো এত বেলা অবধি কখনো ঘুমায়নি। তাহলে আজ কি এমন হলো যে সে এতটা ঘুমিয়েছে? রাতে কি হয়েছে সেটা তো মনে করার চেষ্টা করে, কিন্তু মাথা এত হ্যাং হয়ে আছে যে সে মুহূর্তে কিছু মনে করতে পারছে না। এতক্ষণ ঘুমিয়েও যেন ঘুমের রেশ কাটেনি তার। হঠাৎ এশান হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের মধ্যে টেনে নেয়। নিধি নিজেও আর তাকিয়ে থাকতে পারে না, আবারও তলিয়ে যায় ঘুমের অতল গহ্বরে। রাতের ঘটনা। গত রাতে ওরা বাড়ি ফিরে আসার পর এশান অনেকটা চুপচাপ হয়ে গিয়েছিল। সেই আগের মতো গম্ভীর মুখ দেখে বোঝার উপায় ছিল না তার মাথায় কি ঘুরছে। রুমে এসে সে নিধির জন্য 1 গ্লাস গরম দুধ আনে, সামনে ধরে বলে, চুপচাপ এটা খেয়ে নাও। আমি দুধ খাই না। কথা বাড়াবে না, জানি তো আমার না শোনার অভ্যাস নাই। নিধিও আর কথা না বাড়িয়ে গুডগালের মতো গ্লাসের সম্পূর্ণ দুধটুকু শেষ করে এশানের হাত থেকে গ্লাসটা নিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, ন্যাপকিন চেঞ্জ করে ঘুমিয়ে যাও, আমি বাইরে যাচ্ছি, কাজ আছে। কিছু দরকার পড়লে রেনুকে ডেকে নিও। রুমের বাইরে কোবরাকে রেখে যাচ্ছি। বানানোর চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। 1 ভুল 2 বার করলে আমি কিন্তু ছেড়ে দেওয়ার মানুষ না। সো ডু নট ডেয়ার। কথাগুলো এমন মনে শুনিয়ে যায় নিধিজ মনের মাঝে কৌতূহল জাগে। এত রাতে কইচাপ এসে প্রশ্ন করবে কি করবে না বুঝে উঠতে পারে না। এরই মধ্যে দু চোখের পাতায় ঘুমের হানা দেয়। তাই নিজেও চুপচাপ চেঞ্জ করে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ে। নিধি ঘুমিয়ে গেছে কিনা তা নিশ্চিত করে নেয় এশান। চোয়াল শক্ত করে রুম থেকে বেরিয়ে যায়। ঘন জঙ্গলের মধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াচ্ছে গ্যাস। যান পাতা টেনে দেখে মনে হচ্ছে কেউ ভারী কিছু দিয়ে থেতলে দিয়েছে। লাল রক্ত জমাট বেঁধে কালচে হয়ে আছে। শরীরে মারের দাগ, মাথা ফেচে গলগল করে লহু বেরিয়ে আসছে।
শরীরে এতটুকু শক্তি নেই। আর এই বৃদ্ধ বয়সে এতখানি ছোট পাওয়া চারটিখানি কথা না। শরীর না চলতে চাইলেও মস্তিষ্ক যেন দৌড়ানোর তাড়া দিয়ে যাচ্ছে। পেছন থেকে কারো পায়ের আওয়াজ আরো খানিকটা ভরকে যায়। মনে হচ্ছে কেউ যেন ইচ্ছে করেই এত জোরে জোরে পায়ের আওয়াজ করছে। কারণ সেদিন রুহুলের থাপ্পড় খাওয়ার পর থেকে সে এক কানে কম শোনে। এখন এই শব্দ তার কানে এতক্ষণ ধরেই আসছে। এটা মোটেও খাকতালিও না। আতঙ্কগ্রস্ত চোখে পেছনের দিকে তাকায়, শব্দের উৎস খুঁজতে। চাঁদের আবছা আলোতে এক নারী মূর্তিকে দেখতে পায়। পরনে কালো লেদারের জ্যাকেট আর প্যান্ট, চুলগুলো শক্ত করে বান করা, হাতে লম্বা মোটা রড। চোখের পলকে মেয়েটা ছুটে আসে গিয়াসের কাছে। গিয়াসের পায়ে এলো পাথারে পেছনে শুরু করে। মনে হচ্ছে কত বছরে জমে যাওয়ার রাগ সে গিয়াসের পায়ের উপরই খাটাচ্ছে। অনেকক্ষণ মারার পরে থেমে যায় মেয়েটি। গিয়াসের পায়ে হ্যাচকা চান মেরে নিজের কাছে নিয়ে এসে বলে, কুত্তার বাচ্চা, তুই এই পা দিয়ে আমার আব্বাজানকে ঘোড়া থেকে লাথি মেরেছিলি না? আজ তোর এই পায়ের কি হাল করি দেখ। নারী কণ্ঠ শুনে গিয়াস চমকে ওঠে। তুতুল, তুই তুই আমাকে এখানে আনছোস? যাক, চিনছস তাহলে। তোর এই দিন দেখার জন্য কত আশায় বসেছিলাম জানিস। আজ তোর এমন হাল হবে তুই বাপের জন্যও চিন্তা করতে পারবি না। দেখ মা, আমাকে ছাইরা দে। আমি তোর মুরব্বি, আমাকে ছাইরা দে মা। গিয়াসের মুখ থেকে মা ডাকটা শুনে তুতুলের মনে একটা ঘৃণা হয়। মুখ ভর্তি থুতু ফেলে। গিয়াস কানে কম শোনে, তাই আগের চেয়ে বেশি চিৎকার করে বলতে থাকে, তোর মুখে মা ডাক শোনাটাও পাপ। তোকে যে কি করতে মন চাইছে কিন্তু পারছি না। তুই ভেবেছিস আমি তোকে স্বীকার করেছি, কিন্তু ভুল। তোকে স্বয়ং জমিদার এহসান খান এখানে এনেছে রে কুত্তার জাত। আজ তো তুই শেষ। এরশানের নাম শুনে পিলে চমকে উঠে গিয়াছে। এতদিন কত কলকৌশলেই বেঁচে ফিরেছে সে, কিন্তু আজ বোধহয় আর শেষ রক্ষা হলো না গিয়াছে। তুতুলের পা জড়িয়ে নেয়। গিয়াস হাউমাউ করে কেঁদে উঠে বলে, আমাকে বাঁচা মা। তুতুল লাথি দিয়ে গিয়াসকে সরিয়ে দেয়। গিয়াসের হাতের উপরে পাড়া মেরে দিয়ে পা মোচড়াতে মোচড়াতে বলে, তোকে বাঁচাবো আমি? তুই কি মানুষ? মানুষের মধ্যে পড়িস? মনে আছে সেই 15 বছর আগের কথা? সেদিন বৃষ্টির রাতে তুই আমার বাড়িতে এসেছিলি। আম্মা নানি বাড়িতে ছিল আর চাচা ঢাকায়। তুই আমার অসুস্থ বাপের সামনে আমাকে ধর্ষণ করেছিলি জানোয়ার। আমার পঙ্গু আব্বাজান সেই দৃশ্য সহ্য করতে না পেরেই স্ট্রোক করে প্রথমে ঘোড়া দৌড়ে আমার আব্বাকে চক্রান্ত করে মাটিতে ফেলে পা ভেঙে দিয়েছিস। তারপরে আমাকে রেপ করলি। তখন আমি 10 বছরের ছিলাম। সেই ঘটনা সহ্য করতে না পেরে আব্বাজান স্ট্রোক করলো, বাকশক্তি হারিয়ে বসলো। আমি কতদিন আমার আব্বাজানের মুখ থেকে মা ডাক শুনি না রে, শুধুমাত্র তোর মতো জানোয়ারের জন্য। আমি আজ অপবিত্র ধর্ষিতা। তোকে বাঁচালে আমার যে পাপ হবে। বলে আবারও পায়ে রড দিয়ে পেটানো শুরু করে। কিছুটা পর ইচ্ছে করেই গিয়াসকে ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার সাথে সাথে গিয়াস যেখানে থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াতে থাকে। পেছনের দিকে তাকে দেখে তুতুল এখনো ঠায় দাঁড়িয়ে আছে। তবে তাকে দেখে মনে হচ্ছে যেন এখনই তার দিকে তেড়ে আসবে, কিন্তু তুতুল ওখানেই ইচ্ছে করেই আসছে না। কারণ এহসান তার সীমানা এ পর্যন্ত টেনে দিয়েছে, যা ক্রস করার সাধ্য তার নেই। গিয়াস নিজের প্রাণ বাঁচানোর জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াতে শুরু করে। পেছনের দিকে আর তাকানোর সাহস পায় না, কিন্তু বৃদ্ধ বয়সে তিরিকি মেজাজের জোরে পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে কিছু অকথ্য ভাষায় গালাগালিও করে নেয়। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পরে একটি ভাঙা বাড়ি দেখতে পায় জঙ্গলের মধ্যে। বাড়ি প্রথমে দেখে কিছুটা অবাকই হয়। এই ঘন জঙ্গলের মধ্যে এরকম একটা বাড়ি এলো কোথা থেকে? এটাকে কি যাওয়া যাবে নাকি যাবে না ভাবতে থাকে গিয়াস, কিন্তু পরিস্থিতির সময় নষ্ট না করে সোজা বাড়ির ভিতরে চলে যায়। ভেতরে ঢুকে বাড়ির এই ভগ্নদশা দেখে আরো ভয় পায় গিয়াস। বাইরে থেকে এই দোতলা বাড়িটা যতটা রহস্যময়, ভেতর থেকে তার চেয়েও বেশি ভৌতিক। জানলার কাছে ভেঙে যাওয়া অংশটুকু দিয়ে চাঁদের আলো ভেতরে ঢুকছে, কিন্তু সেই আলো ঘরে নিকষ অন্ধকার দূর করতে পারে না। জীবনে 80টা বছর এতটা ভৌতিক স্বাদ পায়নি গিয়াস যতটা আজ অনুভব করছে সে। পায়ের ব্যথাটা আরো জোরালো হয়ে এসেছে, ধীরে ধীরে দুর্বল হয়ে আসে শরীর। নিরাপদে আছে ভেবে চোখ বন্ধ করে খানিকটা স্বস্তি নিঃশ্বাস ছেড়ে কিছুটা বিশ্রাম নেয়।
মিনিট খানেক পর কেউ শরীরের উপরে এক বালতি টকবগে গরম পানি ঢেলে দেয়, তা চামড়া পুড়ে উঠছে। অসহনীয় যন্ত্রণায় চিৎকার করে দিয়ে ওঠে গিয়াস। সামনে তাকিয়ে চাঁদের আলো এশানের স্পষ্ট চেহারা দেখতে পায়। শক্ত হাতে একটি পিতলের বালতি ধরে আছে, পরনে আগের সেই ওভারসাইজ টি শার্ট আর বাকি জিন্স, উপরে একটা শিকড় অ্যাপশন পরা, মুখের শক্ত ভঙ্গিমা আর হ্যাজল ব্রাউন চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে শত্রুপক্ষের যে কেউ হার মেনে যাবে। এশানকে দেখে তার 24 বছর আগের পাপের কথা মনে পড়ে যায়। গিয়ে সোজা এশানের পায়ে পড়ে। বাপ, আপনি আমার বাপ হন, আমাকে মাফ করে দেন হুজুর বাহাদুর। আমি পাপ করছি, অনেক বড় পাপ, তা আমাকে মাফ করে দেন। হাঁটু গেড়ে বসে এশান, পকেট থেকে টিস্যু পেপার বের করে গ্যাসের মাথায় লেগে থাকা রক্ত পরম যত্নে মুছে দেয়। দাদাজানের ঘনিষ্ঠ মানুষ আপনি, তার উপরে আবার আমার নানা শ্বশুর। আপনার খাতির যত্নে একটু লেট করে ফেললাম, মার্জনা করবেন মুরব্বী। এশানের ঠান্ডা আজরে গ্যাস আরো কেঁপে উঠছে, কিন্তু কথাগুলো স্পষ্ট শুনতে পায় না। ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, হুজুর, আমি কানে শুনতে পাই না, একটু জুড়ে বলুন। খেপে যায় এশান, চিল্লিয়ে বলে। তাহলে আমার কথা এতক্ষণ শুনতে পাসনি? গিয়াস এশানের দিকে কানটা কাজ করে বলে। কি? আরেকটু জুড়ে বলুন। গিয়াসের কান বরাবর এশান একটা না 4-5টা চল লাগিয়ে দিয়ে বলে। এবার শুনতে পাচ্ছিস? গিয়াস আশেপাশে ছিচি পোকার ডাকগুলো ভালো করে শুনতে পাচ্ছে, নিজের কানে হাত দিয়ে বলে। এই তো আমার আব্বার মতন কাম করছেন জমিদার, আজ থেকে আপনি আমার আব্বা। কুটিল হাসে এশান গিয়াসের কান ধরে বসানো থেকে উঠায়। তার নানা শ্বশুর, আসুন আপনার আদর যত্ন করে। কিচেনে আমার অনেক কাজ, এমনিতেই তুতুলের জন্য অনেকটা দেরি হয়ে গেছে। I don't want to be late anymore. Come, come. গিয়াসকে কান ধরে টেনে নিয়ে যায় বাড়িটির ভাঙা ছাদে। ওখানে গিয়ে গিয়াস লক্ষ্য করে ছাদের এক পাশে বারবিকিউয়ের ফুল সেট আপ, অনেকগুলো কাজ জ্বালানো হয়েছে। ছাদের অন্য পাশে বিশাল বড় গরুর একটি স্থির অবয়ব। এশানের মাথায় কি চলে তা বোঝার ক্ষমতা কারো নেই। সেটা মেনে নিয়ে গিয়াস বলল, আমাকে ছেড়ে দাও বাপ, আমি জৈবনে যত ভুল করছি তা মানতাছি, কিন্তু এখন আর কদিনই বা বাঁচমু, এই কয়দিন একটু শান্তিমতো বাঁচতে দাও। এশান একটি কিচেন নাইফ তুলে হাতের আঙুলে ঘষতে থাকে। বুঝলেন নানা শ্বশুর, নাইফের শার্প কমে গিয়েছে, ওটা ধার করতে হবে। একটি ব্যাগ খুলে সমস্ত জিনিসপত্র ঢেলে ফেলে গিয়াস দেখতে পায় সেখানে চেঞ্জ, ইলেকট্রনিক করা হাতুড়ি, এঞ্চি কাঁচা স্ক্রুড্রাইভার প্লাস আরও অনেক কিছু। সেখান থেকে চেঞ্জটি তুলে নেয় এশরান। দেখুন তো নানা শ্বশুর, এটা দিয়ে কাটা যাবে না? আপনি কি কাটার কথা বলছেন হুজুর? একটা সিগারেট ধরি। আস্তে আস্তে কাছে আসে এশরান, গিয়াসের গলা ধরে বলে, আমাকে প্রশ্ন করার সাহস তোকে কে দিয়েছে জানিস না? জমিদারদের প্রশ্ন করা অন্যায়। কথা বলতে পারছে না, শুধু হাসপাস করছে। জিহ্বা বেরিয়ে এসেছে ঝুলে থাকা জিহ্বায়। আগুন ধরানো সিগারেটটি চেপে ধরে জ্বলে যায় নরম মাংস অংশটুকু। গলা থেকে অদ্ভুত আওয়াজ আসে। এশান ঠোঁটের কোণে ফুটে ওঠে এক পৈশাচিক হাসি। গিয়াসের গলা ছেড়ে দেয়। পাগল প্রায় গিয়াসকে টর্চার চেয়ারে বসিয়ে হাত পা লক করে দেয়। এশান আরও একটা সিগারেট ধরে লম্বা একটি টান দিয়ে গিয়াসের মুখের কাছে ধোঁয়া ছেড়ে দেয়। বল, কোথায় থেকে শুরু করব? গিয়াস ভয়ে কথা বলতে পারছে না, শুরু থেকে মাথা নাড়িয়ে মানা করছে। এশানের প্রথমে গিয়াসের হাতে নখগুলো উপড়ে ফেলে। এশানের মুখে সে আগের মতোই অনুভূতিহীন, শান্ত, যেন মজা পাচ্ছে না। আরে বাস্টার্ড, মজা পাচ্ছি না। কি করে মজা পাবো বলতো? সাথে সাথেই একটা বোতল খুলে বোতলের গিয়াস নড়াচড়া করতে চাইলেও চেয়ারের সাথে শক্ত করে বাঁধার ফলে তা পারে না। স্ক্রুড্রাইভার দিয়ে গিয়াসের কে আঘাত করতে থাকে। এই চোখ দিয়ে তুই আমার পরিবারের মৃত্যু দেখে হেসেছিস, আজ এটা উপরে দিলাম। আর বাকি এক চোখ দিয়ে নিজের মৃত্যু দেখবি আজকে। এই দাঁতগুলো বের করে হেসেছিলে না, ওগুলো উপরে ফেলবো। এশান একটা একটা করে গিয়াসের দাঁত উপড়ে ফেলে। আজ থেকে 24 বছর আগে গিয়াস খান নিজের মেয়ে হত্যার জের ধরে বাহাদুরের সপরিবারকে দাওয়াতের নামে খাবারে বিষ খাইয়ে মেরে ফেলেছিল। সেই সময় মুর্শিদা অসুস্থ থাকায় সবার সাথে দাওয়াত খেতে যেতে পারেনি। এশরানটাও তখন ছিল ছোট, দাদিজানকে ছাড়া কিছুই বুঝতো না, তাই তার অসুস্থ থাকায় নিজেও যায়নি। আর নূরজাহান তখন পড়াশোনার জন্য বিদেশে পাড়ি জমিয়েছিল।
ঘটনাক্রমে খান বাহাদুর পরিবারের মাত্র 3 জন সদস্যই বেঁচে যায়। গিয়াসের চুলের মুঠি ধরেই বলে, 24 বছর আগে ঠিক আজকের দিনে তুই আমাকে এতিম করেছিলি। আমার ছোট ছোট ভাই বোনদেরকেও ছাড়িসনি। তোদের আমি একটা একটা করে উপরে ফেলবো, ঠিক এইভাবে। গিয়াসের চুল টান দিয়ে চামড়া সহ তুলে ফেলে। তুই এই হাত দিয়ে আমার ফুলের মতো ছোট বোনটাকে ছুঁয়েছিলি, আজ এই হাতটাও রাখবো না। এশান তাতেও থামেনি। সাদা খিচেন অ্যাপ্রন, রক্তে দাগ লেগেছে, কি ভয়ঙ্কর লাগছে তাকে। গিয়াসের আর্তনাদ। এশানের মধ্যে কোনো ভাবান্তর হলো না। দূরে দাঁড়িয়ে থাকা, স্থির হয়ে থাকা গরুটির কাছে গেল। গরুর সাথে লেগে থাকা পিতলের চেনটি দিয়ে টানতে টানতে নিয়ে আসে সেই আগুনের কাছে গরুটি আসতে গিয়াস আতঙ্কের শেষ পর্যায়ে পৌঁছে যায়। আগুনের লাল আলোতে গরুর আদলে বানানো পিতলের গরুর মূর্তিটি যেন সোনার মতো চকচক করছে। গিয়াস ততক্ষণে বুঝে গিয়েছে তার মৃত্যু আর সবচেয়ে নিকৃষ্ট আর যন্ত্রণাময় হতে চলেছে। এটি সেই কুখ্যাত মরণশীল যন্ত্র যাকে ব্রাজেন বুল বা সিলি সার বলা হয়। এটি মূলত প্রাচীনকালে ব্যবহার করা হতো। পিতলের তৈরি সারের ভেতরে অংশ ভাপা থাকে, পেচ বরাবর ছোট্ট একটি প্রবেশ পথ থাকে, যেখানে অপরাধীকে ঢুকিয়ে দিয়ে প্রবেশের পথের মুখ বন্ধই করে দেওয়া হতো। পরে সারের পেচের নিচে আগুনের তাপ দেওয়া হতো। আস্তে আস্তে পিতলের সারটিও গরম হতে থাকতো, আর ভিতরে থাকা ব্যক্তিটিও যন্ত্রণায় ছটফট করতেই থাকতো। ভিকটিমের চিৎকার সারের মুখের ভেতর থেকে বেরিয়ে আসে, যা প্রায় গরুর ডাকের মতোই শোনা যায়। এই ধরনের শাস্তির প্রস্তুতি এশান গিয়াসকে সারের ভেতরেই তুলে দেয়, দিয়ে আগুনের তাপ বাড়িয়ে দেয়। ভেতর থেকে গিয়াসের আর্তনাদ ভেসে আসে। সময় পরিক্রমায় সে চিৎকারের আওয়াজ আরো বেড়ে যায়। এশান রক্ত মিশ্রিত অবস্থাতে ছাদে ফ্লোরে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে। আকাশের দিকে তাকিয়ে বলে, How beautiful is the moon today. দীর্ঘ নিঃশ্বাস টেনে চোখ বন্ধ করে নেয়। এদিকে গিয়াসের গগন বিদারী চিৎকারে আশেপাশের পরিবেশটা আরো ভারী হয়ে উঠছে, যা শুনে এশানের চোখে মুখে দেখা এক তৃপ্তির হাসি। আর দূর থেকে সবটাই এক হিডেন ক্যামেরায় রেকর্ড হতে থাকে।